হ্যালো বন্ধুরা, অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি চলে এসেছে। আর আমিও চলে এসেছি তাণ্ডবের এক্সপ্লেইন নিয়ে। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সিনেমাটির সম্পূর্ণ মজা নিতে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটি দেখে আসো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতেই একটা টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল আবহাওয়াবিদ। চ্যানেলের নাম চ্যানেল বাংলা। উপস্থাপক বলেন, আজকের আবহাওয়া সুন্দর, আকাশে কোনো মেঘ নেই, আর বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কাও নেই। আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হন দেশের একজন স্বনামধন্য মন্ত্রী, তার নাম মাহতাব হোসেন। একটি টক শো হবে। কিছুক্ষণের মধ্যেই টক শো শুরু হয়। হোস্ট বিভিন্ন প্রশ্ন করছেন, আর সেটার ঠিক উত্তর দিচ্ছিলেন মন্ত্রী সাহেব। টক শোটি খুব সুন্দরভাবেই চলছিল। অন্যদিকে দেখা যায় একটা মিনি বাসে কিছু লোক কোথাও যাচ্ছে, আর তাদের সবারই পরনে মাঙ্কি মাস্ক। মিনি বাসটা চলতে চলতে চ্যানেল বাংলার হেড অফিসে এসে থামে, যেখানে টক শোটি চলছে। এরপর এক এক করে সবাই বাস থেকে নামতে শুরু করে। সবার হাতে বন্দুক, অনেকটা ডাকাতি স্টাইল। বাট টিভি চ্যানেলে ডাকাতি কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সেখানে যত সিকিউরিটি ছিল সবাইকে খতম করে ফেলে মাঙ্কি মাস্ক গ্যাং। তারপর চলে আসে সেখানে যেখানে মন্ত্রীর শোটা চলছিল। মাঙ্কি মাস্ক পরা সবাইকে এভাবে হঠাৎ করে আসতে দেখে সেখানে থাকা উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। এরকম অদ্ভুত মাস্ক পরা লোকজন, সবার হাতে বন্দুক, সেখানে এসেই একজন অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। কি হচ্ছে এখানে কেউই বুঝতে পারছে না। মন্ত্রী তখন প্রচন্ড রেগে যায় লোকটার উপর। আমি কে তুই জানিস? আর তুই এখানে এসব কেন করছিস? এর জন্য তোর কি হতে পারে তোর কোনো ধারণা আছে? এসব শুনে নাচতে থাকা লোকটি অনেক রেগে যায় এবং গুলি করে দেয় মন্ত্রীকে। মন্ত্রী সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তখন টিভি চ্যানেলের ক্যামেরা লাইভ যাচ্ছিল, তো মাঙ্কি মাস্ক গ্যাংদের কর্মকাণ্ড সারা দেশের মানুষ দেখে নেয়। এরপর লোকটা ধীরে ধীরে ক্যামেরার সামনে যায়, কিছুক্ষণ তাংনাং করে তারপর মাস্কটা খোলে। আমরা দেখি দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব খানকে। মুভিতে তার বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল সে কমপ্লিটলি একটা সাইকো। অন্যদিকে চ্যানেল বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে, এই নিউজ ছড়িয়ে পড়েছে। সেখানে মন্ত্রীও রয়েছে, সাথে সিভিলিয়নও। এই জন্য সাথে সাথে সেখানে একটি সোয়াট টিম পাঠানো হয় এবং মিডিয়া দিয়েও ভরে যায়। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। সোয়াট টিম অ্যাকশনের জন্য রেডি, তবে মন্ত্রী আর সিভিলিয়নের কথা চিন্তা করে তারা কিছুই করতে পারছে না। এই অবস্থায় সারা দেশ অস্থির হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলেরই পাগল প্রায় অবস্থা। ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলেন, স্যার, আমাদের একজন সাংবাদিক রয়েছে, তাকে দিয়ে নেগোসিয়েশন করানো যেতে পারে। এসব কাজে সে খুবই পারদর্শী। তার কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কল দিতে বলেন। তখন ফয়েজ জানায়, স্যার, একটু সমস্যা আছে। যদি আপনি কল দেন তবে সে অবশ্যই আসবে, কিন্তু আমি কল দিলে সে আসবে না। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করা হয় ওই সাংবাদিককে। ওনার নাম সাইরা। খুবই পার্সোনালিটি সম্পন্ন একজন ভদ্রমহিলা। বিশাল বড় বাসায় উনি এবং ওনার মা বসবাস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কল পেয়ে সাইরা বের হচ্ছিল। তখন মা ওকে বলে, জানিস না বাইরে খুব খারাপ অবস্থা চলছে, এর মধ্যে তুই কেন বাইরে যাচ্ছিস? তবুও সাইরা বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল এসেছে মা, আমাকে যেতে হবে। এরপর সে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছায় চ্যানেল বাংলার অফিসে। অফিসের বাইরে সোয়াটের তাঁবু তৈরি হয়েছে। তাকে সবকিছু ক্লিয়ার করে বলা হয়। সাথে এটাও জানানো হয় যে তাকে ভিতরে যেতে হবে এবং মাঙ্কি মাস্ক গ্যাং এর সাথে নেগোসিয়েশন করতে হবে। আর কোনো উপায় না থাকায় তাকে রাজি হতে হয়। অন্যদিকে দেখা যায় স্বাধীন তার এক অ্যাসিস্ট্যান্টকে বলে, দেশের এই অবস্থা, খবর প্রচার করতে হবে না, তাহলে তুই আবহাওয়াবিদ, যা শুরু কর। তখন সেই অ্যাসিস্ট্যান্টটা মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে, দেশের আকাশে কালো মেঘের ঘন ঘটা, ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য দেশের সকল পুলিশ স্টেশনে 10 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর যদি নিজের জানের মায়া থাকে তাহলে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করবেন। আবহাওয়া বার্তা দেওয়া শেষ হলে সেখানে ঢুকে পড়ে সায়রা। তার সাথে একটি ক্যামেরা লাগানো কলম দিয়ে দেওয়া হয়েছে সোয়াট টিম থেকে। সোয়াট টিম ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে এবং সেই অনুযায়ী অ্যাকশন নিতে চেষ্টা করছে, কিন্তু স্বাধীন সেটা বুঝে ফেলে এবং কলমটি সে নষ্ট
করে দেয়। এরপর সায়রা তাকে বোঝানোর চেষ্টা করে সাধারণ মানুষের তো কোনো দোষ নেই, তারা তো নিরপরাধ, ওদেরকে প্লিজ ছেড়ে দিন, এখানে বাচ্চা বৃদ্ধ অনেক মানুষ আছে এবং মন্ত্রীর অবস্থাও খুব খারাপ, ওনাকে এখনই হাসপাতালে না নেওয়া হলে উনি মারা যাবেন, আর আমরা তো এখানে এসেছি নেগোসিয়েশন করার জন্য, প্লিজ সবাইকে ছেড়ে দিন। কিন্তু স্বাধীন কোনো কিছুর তোয়াক্কা না করে সায়রার গলা টিপে ধরে। ঠিক তখনই সোয়াট টিমের লিডার নাইম মাইক দিয়ে সতর্কতামূলক বার্তা দেয়, 5 মিনিটের মধ্যে যদি মন্ত্রীকে ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। এটা শুনেই স্বাধীন লাইভে আসে, আমরা মন্ত্রীকেও ছেড়ে দিব, সাথে মানুষদেরকেও ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, সবার জীবনের বদলে 3 জনকে ভিতরে আসতে হবে। একজন হচ্ছে ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী, আরেকজন আইনজীবী জামশেদ, আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম। এদেরকে পাঠানোর সাথে সাথে বাকিদেরকেও ছেড়ে দিব, কথা দিলাম। মাইকে স্বাধীনের এমন কথা শুনে উপর থেকে চাপ আসতে শুরু করে এদেরকে ভিতরে যাওয়ার জন্য। প্রথমে তো কেউ ভিতরে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু অন্য কোনো উপায়ও তো নেই, তো ভিতরে যেতেই হবে। এখানে প্রশ্ন হচ্ছে এদের 3 জনকেই কেন লাগবে স্বাধীনের? এদের সাথে কি তার কোনো যোগসূত্র রয়েছে? সেটা আমরা একটু সামনের দিকে গিয়েই জানতে পারবো। 3 জন ভিতরে যাওয়ার সাথে সাথেই বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। তখন তারা নেগোসিয়েশনের জন্য চেষ্টা করে। স্বাধীন বলে, এভাবে না, আমরা সবাই লাইভে যাব, আর আমাদের হোস্ট থাকবে সায়রা, যা কথা হবে সেখানেই হবে, যা জানার সেটা গোটা দেশের মানুষই জানবে। স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা 3 জনই অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না স্বাধীন এসব কি করছে, কেন করছে। তারা চাচ্ছিল না লাইভে যেতে, কিন্তু অন্য কোনো অপশনও তো নেই। এরপর টক শো স্টার্ট হয়। তখন সায়রা স্বাধীনকে বলে, আচ্ছা আপনি কে আর আপনি কি চান? এটা শুনে স্বাধীন বলে, তাহলে আপনাদেরকে 8 বছর পিছনে যেতে হবে। তখন কাহিনীটা ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি স্বাধীন আর নিশাদকে, তারা একে অপরকে খুব ভালোবাসতো। স্বাধীন একজন বেকার গ্রাজুয়েট, আর নিশাদকে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মা পাত্রের খোঁজ করছে। এজন্য নিশাদ স্বাধীনকে বারবার বিয়ের জন্য বলতে থাকে। স্বাধীন চাকরির চেষ্টা করে চলেছে, বাট আজকাল মামা খালু এবং টাকা এগুলা ছাড়া আর কয়জনেরই বা চাকরি হয়? তো অবভিয়াসলি চাকরি হচ্ছিল না স্বাধীনের। তো একদিন নিশাদ স্বাধীনকে বলে তার বাবার সাথে দেখা করতে হবে। এরপর সে স্বাধীনকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তখন নিশাদের বাবা ক্যারাম খেলছিল এবং খেলতে খেলতেই সে স্বাধীনের সাথে অনেক কথা বলে। তোমরা একে অপরকে ভালোবাসো তো ভালো কথা, তো তুমি কি করছো, চাকরি বাকরি কোনো কিছু? তখন স্বাধীন জানায় সে চাকরির জন্য চেষ্টা করছে। তো নিশাদের বাবা বলে, কোনো আর্নিং সোর্স ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দেব না, কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই, তো তুমি সময় নাও। তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে? স্বাধীন বলে 2 মাস। সাথে সাথেই নিশাদের বাবা স্বাধীনকে 2 মাস সময় দিয়ে দেয়। স্বাধীন সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। চাকরির জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করতে পারছিল না। এর মাঝে 1 মাস পার হয়ে যায়। তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে, বাবা হয় টাকা দাও, না হলে কোথাও একটু সুপারিশ করে দাও, আজকাল তো জানোই চাকরির বাজারের কি অবস্থা। ওর বাবা একজন সৎ মানুষ ছিলেন, তিনি একজন স্কুলের হেডমাস্টার, তিনি কোনোটাই করতে রাজি নন, না উনি ঘুষ পছন্দ করেন আর না রিকমেন্ডেশন। এই ব্যাপারটাতে বাবার সাথে খানিকটা ঝগড়া হয় স্বাধীনের, তবে বাবার আদর তাকে সবকিছু ভুলিয়ে দেয়। স্বাধীন ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিনই বাসে করে রওনা দেয় সে। ঢাকাতে এসে তার বাবার এক স্টুডেন্টের বাসার ছাদের একটি রুমে থাকতে শুরু করে। পরের দিন থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করে। একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল, কিন্তু চাকরি হচ্ছিল না। হঠাৎ একদিন সন্ধ্যার সময় ওর কাছে একটি মেল আসে, সেখানে বলা হয়েছে ওর চাকরিটা হয়ে গেছে। স্বাধীন খুশিতে পাগল হয়ে নিশাদকে কল করে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এই টাইপের আর কি। এরপর বাবাকেও জানায়, এবার তাহলে বিয়েটা হয়েই যাবে, আর কোনো রকম বাধা থাকবে না। পরদিন সকালবেলাতেই স্বাধীন চলে আসে তার নতুন অফিসে জয়েন করার জন্য, কিন্তু সেখানে এসে সে থ হয়ে যায়, তার পায়ের নিচের মাটি সরে যায়। ওর বস বলে, আমরা দুঃখিত, মেলটা তোমার কাছে ভুলবশত চলে গেছে, আসলে চাকরিটা হয়েছে আরেকজনের, এটার জন্য আমরা খুবই দুঃখিত। এই ব্যাপারটা শুনে তো স্বাধীনের যেন দুনিয়াদারি সব উলটপালট হয়ে যায়। সে বসের 2 পা জড়িয়ে ধরে, অনেক অনুরোধ করে, কান্নাকাটি করে, কিন্তু কোনো লাভই হয় না। তারপর সে যখন অফিস থেকে বের হয়ে আসছিল, তখন ওখানকার পিয়ন তাকে জানায়, স্যার চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আমাদের বস টাকা খেয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে। এখন স্বাধীন কি করবে? বাড়ির সবাই জানে তার চাকরি হয়েছে, এখন সে কিভাবে আবার সবাইকে জানাবে যে তার চাকরিটা হয়নি? সে একটি ভুল তথ্য পেয়েছিল, তারপরও কাউকে সে মিথ্যাচারের মধ্যে রাখতে চায় না। এজন্য অনেক সাহস জুগিয়ে সে নিশাদকে ফোন দেয়। নিশাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে নিশাদের বাবা ফোনটা নেয়। স্বাধীন তার কাছে
সে সম্পূর্ণ সত্যটা বলে দেয়। বাট নিশাদের বাবা তার কানের যন্ত্রটি কানে পড়েনি, যার জন্য সে কোনো কথাই শুনতে পায়নি। এটা জানার পর স্বাধীন তাকে আর সত্যিটা দ্বিতীয়বার বলে না। সে চিন্তা করে যেভাবে চলছে এভাবেই চলুক, আমি তো ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, আর ওদিকে ওর বিয়ের প্রক্রিয়াটাও চলছে। এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয়। প্রতিনিয়তই সে মিথ্যা বলতে থাকে বাবার কাছে, নিশাদের কাছে। এলাকার সবাই জানে স্বাধীন চাকরি করে, এদিকে সে এখনো বেকার। প্রতিদিনই ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, আবার ইন্টারভিউ দিচ্ছে। এমনই ইন্টারভিউ দিতে দিতে হঠাৎই একদিন ওর চাকরিটা হয়ে যায়। ভাইবা বোর্ডেই তারা ওকে অফার করে। ওনারা স্বাধীনকে জিজ্ঞেস করে আপনি কবে জয়েন করতে পারবেন। তখন স্বাধীন বলে স্যার 2 দিন পরেই তো আমার বিয়ে, তো আমি বিয়েটা সেরে এসেই জয়েন করতে চাচ্ছি। তারাও রাজি হয়ে যায় আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দেয়। এই ব্যাপারগুলোতে স্বাধীন অদ্ভুত রকম খুশি হয়ে যায়। এখন আর মিথ্যা তো বলতে হবে না। আগামীকালই বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তার পরের দিনই বিয়ে। এরপর সে একটি নিশ্চিন্ত ঘুমের মধ্যে চলে যায়, যেখানে আমরা সাকিব খান এবং সাবিলা নূরের বিখ্যাত লিচুর বাগান গানটি দেখতে পাই। তো স্বপ্ন দেখতে দেখতে পরদিন সকালে ঘুমটা তার দেরি করেই ভাঙে। এরপর সে রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে এবং বাসে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরেই গাড়ি থামায় পুলিশ, আর সেখানে স্বাধীনকে ধরে নিয়ে যাওয়া হয়। সে নাকি কোন হ্যারিসকে মেরেছে। তো স্বাধীনকে ধরে এমন একটা জায়গায় নিয়ে আসা হয় যেটা অনেকটা আয়নাঘরের মতো। শুরু হয় তার উপরে নির্যাতন। ঘন্টার পর ঘন্টা ধরে ওকে মারা হয়, আর একটাই কথা বলা হয় যে তুই স্বীকার কর, খুনটা তুই করেছিস, হ্যারিসকে তুই খুন করেছিস। অন্যদিকে দেখা যায় নিশাদ বিয়ের কোণে সেজে বসে আছে, কিন্তু স্বাধীনকে বারবার ফোন দিচ্ছে সে, কিন্তু তার ফোনে কল যাচ্ছে না। এক পর্যায়ে জানাজানি হয়ে যায় স্বাধীন খুন করে পালিয়েছে। এই ব্যাপারটা নিশাদ কোনোভাবেও মেনে নিতে পারছিল না। সে বুঝতে পারছিল না সে কি করবে। বিয়ের আসর থেকে সবাই চলে যাচ্ছিল। অন্যদিকে স্বাধীনকে পুলিশ ঠিকই ধরেছিল, কিন্তু কোনো কেস ফাইল করা হয়নি। হ্যারিসকে সে খুন করেছে এই কথাটা স্বীকার করার জন্য তাকে অনেক মারধর করার পরও স্বাধীন কোনোভাবেও স্বীকার করে না যে সে খুনটা করেছে। তখন শফিউদ্দিন নামের একটি অফিসার ওকে একটি ভিডিও দেখায়, তোর বাবাকে এভাবেই মারা হয়েছে আর তুই খুন করে পালিয়েছিস, সেটা শুনে তোর গার্লফ্রেন্ডও সুইসাইড করেছে। তুই যদি স্বীকার না করিস তবে ওদের লাশও তুই দেখতে পাবি না। এই ব্যাপারগুলো শুনে স্বাধীন পাগলের মতো হয়ে যায়। ওর মাথায় খুন চড়ে বসে। সেখানেই সে শুরু করে তাণ্ডব। একে একে সেখানে থাকা সব পুলিশদের সে মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই তাণ্ডব সিনেমার ব্রুটালি অ্যাকশন সিনগুলো। যথেষ্ট রকম হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ব্রুটাল অ্যাকশন। চোখের পলকেই সবাইকে দেখতে না দেখতেই সবাইকে মেরে দেয় সে। সবজি কাটার মতো সে মানুষ কাটছিল। সবাইকে মারার পর সাইফুদ্দিনের মাথা কেটে হাতে করে সে বের হয়। তারপর সে আয়নাঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয়। ফ্ল্যাশব্যাকে এই পর্যন্ত গল্প বলেই থামে স্বাধীন। সিন প্রেজেন্টে চলে আসে, আর ধর্মমন্ত্রী, আইনজীবী আর চ্যানেলের মালিকের দিকে আঙ্গুল তুলে বলে যে আমার এই অবস্থার জন্য এরা 3 জনই দায়ী। কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি আসলেই কোনো হাত আছে? এই ব্যাপারটা জানার জন্য সায়রা স্বাধীনকে ব্যাপারটা খুলে বলতে বলে। ঠিক তখনই সেখানে দেখা যায় সোয়াত টিম ভিতরে ঢুকে পড়েছে আর মাঙ্কি মাস গ্যাং এর লোকজনকে মারতে শুরু করেছে। স্বাধীন এটাতে অনেক রেগে যায় এবং 2 মিনিটের বিরতি বলে সেখান থেকে চলে যায়। এবার আবারও কিছু অ্যাকশন দেখতে পাই আমরা। সোয়াত টিমের সদস্য ওর কাছে যেন একদম পুতুলের মতো। এতজন মিলেও স্বাধীনের সাথে কিছুতেই পেরে উঠছিল না তারা। সোয়াত টিমের লিডারকে কলার ধরে টানতে টানতে নিয়ে আসে স্বাধীন। ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুকটা তাক করে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, বাট কোনো গুলি চলে না। আবারও তারা লাইভে আসে। আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই 3 জনেরই। প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে এমন একটা ভাব দেখায় যে সে কিছুই জানে না। পরে স্বাধীন একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় মন্ত্রীর অসুস্থ মায়ের মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নিচ্ছে স্বাধীনের লোকেরা। এটা দেখে মন্ত্রী বলতে শুরু করে আমার মা মরে যাবে, প্লিজ অক্সিজেন মাস্কটা লাগান প্লিজ। তখন স্বাধীন তাকে ব্ল্যাকমেল করে। নিরুপায় হয়ে মন্ত্রী বলতে শুরু করে আমজাদ মনসুরের বিগড়ে যাওয়া ছেলে একদিন একটি হোটেলে এসে পৌঁছায়। সেখানে তারা বাপ এবং ছেলে মিলে মূলত হ্যারিসের সাথে একটি ডিল করার জন্য এসেছিল, বিজনেস ডিল। আর এই আমজাদ মনসুরের বিগড়ে যাওয়া ছেলে হিসেবে আমরা দেখতে
দেখতে পাই আরেকজন স্বনামধন্য অভিনেতা সিয়ামকে। তাকে দেখে আসলেই বিগড়ে যাওয়াই মনে হচ্ছিল। তো একই হোটেলের ওয়াশরুমে হ্যারিস এবং সিয়ামকে দেখা যায়। এরপর হ্যারিস নিচে নেমে আসে এবং বাবা তাকে হ্যারিসের সাথে বিজনেস ডিলের কথাটা বলে। অনেকক্ষণ হয়ে গেলে হ্যারিস ফিরে আসছিল না। তখন বাবা বলে যে বাথরুমে এত সময় লাগে কেন। এটা শুনে সিয়াম অবাক হয়ে যায়। সে কিছুক্ষণ আগে যে ওয়াশরুমে নেশা করছিল এটা হ্যারিস দেখে ফেলেছিল এবং তাকে বারণ করেছিল এটা না করার জন্য। সিয়াম তখন ওখানেই হ্যারিসকে মেরে ফেলে। সে জানতোই না ওরা যার সাথে মিটিং করতে এসেছে হ্যারিস আসলে সেই, এবং হ্যারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি। তো আমজাদ মনসুর ছেলের এই কর্মকাণ্ডে প্রচন্ড বিরক্ত হয় এবং চিন্তায় পড়ে যায়। তার ছেলে যে হ্যারিসকে মেরেছে এটা যদি নিউজ হয় তবে অনেক বড় কিছু ঘটতে পারে। ঠিক এজন্যই আমজাদ মনসুর রাতের বেলাতেই দেখা করতে আসে মন্ত্রী, আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে। তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ। মন্ত্রীও ঠিক তেমনটাই করতে চায়, তবে এর জন্য ওদের তিনজনকে 500 কোটি টাকা করে দিতে হবে। প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। আর ঠিক এই কারণে এই কেসটাতে ফাঁসানোর জন্য ধরা হয়েছিল স্বাধীনকে। হ্যারিসের মৃত্যুর সকল প্রমাণাদি নষ্ট করে ফেলে এই তিনজন, আর চ্যানেল বাংলাতে সব মিথ্যা খবর প্রচার করা হয়। ওই সময় সায়রা চ্যানেল বাংলাতেই কাজ করত, তবে সে ছিল অনেক সাহসী এবং সত্যবাদী। এজন্য এগুলোর প্রতিবাদ করে সে, যার ফলে চ্যানেল বাংলার মালিকের সাথে তার অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সে চ্যানেল থেকে সরে যায়। ওর এমন কার্যকলাপে ওই তিনজন বুঝে ফেলেছিল সায়রা হয়তোবা তথ্যটা ফাঁস করে দিতে পারে। এই জন্য ওর ভাইকে উঠিয়ে নেওয়া হয় এবং সায়রা যেন মুখ খুলতে না পারে এই জন্য ওর ভাইকে জিম্মি করে রাখা হয়। যদিও সায়রা হ্যারিসের মারা যাওয়া সম্পর্কে আসল সত্যটা জানতো না, এখন জনসম্মুখে সবকিছুই স্বীকার করে নেয় মন্ত্রী। পুরো দেশ জানতে পারে মন্ত্রীর আসল কর্মকাণ্ড এবং সব মানুষ তখন স্বাধীনের পক্ষে হয়ে যায়। এরপর ওদের তিনজনকে বেঁধে পুলিশের কাছে দেওয়া হয়। কিছু সিভিলিয়ান বাকি ছিল তারা বের হয়ে গেল। ওদের সাথে বের করে দেওয়া হয় স্বাধীনের সাথে কাজ করা অন্য সকল মেম্বারদেরকে। তবে সেখানে থেকে যায় সায়রা এবং স্বাধীন। এরপর আমরা দেখতে পাই আসলে সায়রা এবং স্বাধীন অনেক আগেই একজন আরেকজনের সাথে হাত মিলিয়েই কাজ করছিল। অনেক আগেই যখন সায়রার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সায়রা পাগল প্রায় হয়ে গিয়েছিল, কারণ তার কর্মকাণ্ডের ফল ভোগ করতে হচ্ছে তার ছোট ভাইকে। সে তার ছোট ভাইকে অনেক ভালোবাসতো। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার ভাই আর নেই। আসলে জেল থেকে বের হয়ে স্বাধীন সায়রার সাথে যোগাযোগ করেছিল এবং স্বাধীনকে বাঁচাতে গিয়েই সায়রার ভাই মারা যায় এবং সেখানেই সায়রার ভাইয়ের সম্পর্কে সে সবকিছু জেনেছিল। গল্পটা মূলত সায়রার ভাইয়ের। স্বাধীন জানায় তোমার ভাইকে আমাদের সাথেই রেখেছিল ওরা, কিন্তু হঠাৎ একদিন ওরা ওকে মেরে দেয়। এই কথাটা শোনা মাত্রই সায়রার পৃথিবী যেন উলট পালট হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে বারবার ভাবতে থাকে ওর জন্যই ছোট ভাইটা মারা গেল। তখন স্বাধীন সায়রাকে প্রতিশোধের কথা বলে। এগুলো শুনে সায়রাও রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য। এই জন্য চ্যানেলের বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সে সমস্ত কিছু স্বাধীনকে জানিয়ে দেয় এবং পুরো প্ল্যানে সে স্বাধীনকে সাহায্য করে। সাথে ওই বিল্ডিংটার একটি ব্লুপ্রিন্টও দেয়। আর সেই মোতাবেক ওরা দুজন মিলেই সম্পূর্ণ প্ল্যানটা সাজিয়েছিল এবং স্বাধীন পুলিশের কাছে সারেন্ডার করতে চায়। সায়রা বলে এই লাখো জনতার ভিড় থেকে তোমাকে ধরে নিয়ে যাওয়া অসম্ভব। তখন দেখা যায় বিল্ডিং এর বাইরে লাখো মানুষের ভিড়। স্বাধীনকে সবাই দেখতে এসেছে। তখন স্বাধীন বাইরে গিয়ে সবার উদ্দেশ্যে বলে আপনারা আমার জন্য এরকম ভালোবাসা দেখাচ্ছেন, এজন্য আমি কৃতজ্ঞ। তবে আমি এখন সারেন্ডার করব। আমি চাই যে সকল অপরাধের বিচার হোক এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আপনারা পুলিশকে তাদের কাজ করতে দিন। এর পরপরই স্বাধীনকে ধরে নিয়ে যায় পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তোলা হয়। কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে দেখা যায় রাস্তার মধ্যে মাঙ্কি মাস্ক পরে কয়েকজন লোক বসে আছে। তখন পুলিশ অফিসারগুলো নেমে কি হচ্ছে সেটা দেখার জন্য সামনে আগাতে যাবে, তখনই স্নাইপার দিয়ে সব পুলিশদেরকে মেরে দেওয়া হয়। সবগুলো পুলিশকে মেরে ফেলে তারা স্বাধীনকে মুক্ত করে নেয়। এই খবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না। তারপর পরই সবাই একত্রিত হয়ে চিন্তা করতে শুরু করে কি ঘটলো। স্বাধীন তো নিজেই সারেন্ডার করেছিল, তবে কেন এখন সে পালাচ্ছে? ওর কোনো ফন্দি ফিকিরি কেউ বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় সেখানে। ইনি সেই লোক যে প্রথম স্বাধীনকে ধরেছিল। সে বলে আমি যে স্বাধীনকে ধরেছিলাম এ স্বাধীন তো সে স্বাধীন নয়, তাহলে এ আসলে কে? অনেক খোঁজাখুঁজির পর যে তথ্যটা সামনে আসে সেটা দেখে সবাই চমকে ওঠে। দেখা যায় এতদিন স্বাধীন সেজে যে ছিল তার আসল নাম মিখাইল। সে ছিল দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল। 15টি বছর ধরে পুলিশ ওকে পুরো দেশ জুড়ে খুঁজে বেড়াচ্ছে। তবে সে এতদিন আয়না ঘরে বন্দী ছিল, অন্য একটি নামে, অন্য একটি
ছদ্মবেশে, কেউ ওকে চিনতেই পারেনি। আর সেই আয়নাঘরের মধ্যেই স্বাধীনের সাথে তার পরিচয় হয়। তখন মিখাইলকে তার জীবনের সব গল্প খুলে বলে স্বাধীন। তারপর পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইল স্বাধীন সেজে ওর বদলাটা নেয়, সাথে নিজের কাজও হাসিল করে নেয়। এই ব্যাপারগুলো যখন সায়রা জানতে পারে তখন সে প্রচন্ড রেগে যায়। মিখাইল তাকে ধোঁকা দিয়েছে এবং তাকে ব্যবহার করেছে, আর সেও মিখাইলকে বোকার মতো সাহায্য করেছে। এটা সে সহ্যই করতে পারছিল না এবং সে সিদ্ধান্ত নেয় সে এটা শেষ দেখে ছাড়বে। অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে এসব কর্মকাণ্ড করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মেরে ভল্টে থাকা হাজার হাজার কোটি টাকা এবং সাথে প্রচুর স্বর্ণ নিয়ে বাংলাদেশ ব্যাংক লুট করে তারা চলে এসেছে। এই ব্যাপারগুলো যখন সামনে আসে সরকার তখন উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য। অন্যদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একটি সুনসান বাড়িতে আটকে রাখা হয়েছিল। সিয়ামের বাবাকে মেরে ফেলেছে মিখাইল, সাথে তাদের সমস্ত ধন সম্পত্তি দখল করে নিয়েছে। তবে সিয়ামকে আটকে রেখেছিল যে লোক, সেই লোকটা সিয়ামকে মুক্ত করার জন্য আসে, কিন্তু সিয়াম ওই লোকটাকেই মেরে দেয় এবং তাকে দেখে মনে হচ্ছিল একটি জঙ্গলি। মিখাইল তার সাথে যা করেছে তার চরম প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় সে। অন্যদিকে দেখা যায় একটা ওয়্যার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে। তার পরপরই এন্ট্রি নেয় মাসুদ, সুরঙ্গ মাসুদ। আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করেছিল সুরঙ্গ মাসুদ, কিন্তু মাসুদের সব প্ল্যান ভেস্তে দিয়ে মিখাইল ব্যাংক লুট করে নেয়। তখন মাসুদ বলতে থাকে, মিখাইল ওইটা আমার টাকা কেউ নিতে পারবে না, জায়গায় জায়গায় সেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। আর এই সুরঙ্গ মাসুদটা কে সেটা কি আপনারা বুঝতে পারছেন? ইয়েস বন্ধুরা, আমাদের সবার প্রিয় আফরান নিশো। ক্যামিও চরিত্রতে আফরান নিশোকে অসাধারণ লেগেছে এবং সিয়ামের পাগলামিকেও আমার ভালো লেগেছে। তো এই পর্যায়ে মিখাইল সুরঙ্গ মাসুদের কথার যেন উত্তর দিয়ে দেয় এভাবে মধ্যাঙ্গুলি দেখিয়ে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তাণ্ডব? সিনেমা শেষে জানিয়ে দেওয়া হয়েছে তাণ্ডব 2 আসবে এবং সেখানে মিখাইলের সাথে কাকে ফেস অফ করানো হবে, সিয়ামকে নাকি সুরঙ্গ মাসুদ আফরান নিশোকে, সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষা কতদিনের সেটা সময় বলে দিবে। তো এখানে একটি ইউনিভার্স আসবে বলে মনে হচ্ছে, যেখানে ফেস অফ করা হবে এমন দুজন মানুষকে, যে দুজন মানুষ একজন ভালো একজন খারাপ এমন নয়, সেই দুজন মানুষ দুজনই খারাপ এবং কে কার থেকে বেশি খারাপ সেটাই প্রশ্ন। কে কার থেকে বেশি ভয়ঙ্কর, কে কার থেকে বেশি চতুর এবং কে কার থেকে বেশি ক্রিমিনাল, এবং অবশ্যই কে কার থেকে বেশি সাইকো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে একদম ভুলবে না। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।